ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, নিরাপদে আছো। সেই সঙ্গে সবাই নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো অনুসরণ করছো এবং বাসায় লেখাপড়া করছো। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে জানাই স্বাগত। আমার আজকের পাঠ শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, অধ্যায় 6, পাঠ শিরোনাম বানান। শিক্ষার্থীরা, গত ক্লাসে আবেদনপত্র পড়ানো হয়েছিল। 2টি আবেদনপত্র তোমাদের বাড়ির কাজ দেওয়া হয়েছিল। আশা করি সবাই বাড়ির কাজ শিখেছ। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে: বানানের পরিচয় জানতে পারবে, বাংলা বানানের ধারণা সম্পর্কে জ্ঞান লাভ করবে, বাংলা বানানের নিয়ম জানতে পারবে, বানানের সাধারণ নিয়ম সম্পর্কে ধারণা লাভ করবে, শুদ্ধ বানান শিক্ষা ও লিখনে যথেষ্ট সচেতন হবে। শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের 2টি অংশ রয়েছে। একটি হচ্ছে ব্যাকরণ অংশ, অপরটি নির্মিতি অংশ। নির্মিতি অংশের সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, অনুধাবন দক্ষতা এবং আবেদনপত্র ইতোমধ্যে আমাদের সিলেবাস অনুসারে পড়ানো হয়েছে। ব্যাকরণ অংশ থেকে বাক্যতত্ত্ব, বাগর্থ পড়ানো হয়েছে এবং তোমাদের সিলেবাসে বাগধারা ও এক কথায় প্রকাশ দেওয়া আছে। সেগুলো তোমাদের দেওয়া হয়েছে, যা তোমাদের পাঠ্য বই বহির্ভূত। আজ আমি তোমাদের বার্ষিক সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায় 6-এর বানান পড়াতে যাচ্ছি। প্রথমে আমরা বানানের পরিচয়, অর্থাৎ বানান কি বা বলতে কি বোঝায় সেই সম্পর্কে একটু ধারণা লাভ করব। বানান শব্দের আভিধানিক অর্থ শব্দের বর্ণ বিশ্লেষণ। বানান বলতে বোঝায় বর্ণন বা বর্ণনা করা। বাগ্ধ্বনিকে বর্ণ বা হরফের সাহায্যে লিখিত রূপ দেওয়ার প্রক্রিয়াই হলো বানান। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানতে পেরেছি যে বানান কি। বানান হচ্ছে বাগ্ধ্বনিকে বর্ণ বা হরফের সাহায্যে লিখিত রূপ দেওয়ার প্রক্রিয়া। অন্যভাবে বলা যায়, বানান হলো বুঝিয়ে বলা। লিখিত ভাষায় এই বলা স্বরবর্ণের পর স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণের পর ব্যঞ্জনবর্ণ অথবা স্বরবর্ণের পর ব্যঞ্জনবর্ণ বা ব্যঞ্জনবর্ণের পর স্বরবর্ণ যোগ করাকে বোঝায়। যেমন এখানে দেখো, কয়েকটি উদাহরণ তুলে ধরা হয়েছে। প্রথম উদাহরণটি হচ্ছে আম। আম শব্দটি কিভাবে তৈরি হয়েছে? আ যোগ ম, অর্থাৎ এখানে আ হচ্ছে স্বরবর্ণ, ম হচ্ছে ব্যঞ্জনবর্ণ। তাহলে তোমরা দেখো যে স্বরবর্ণ এবং
ব্যঞ্জনবর্ণের যোগে শব্দ গঠন হয়েছে। মা শব্দটি ম যোগ আ, এখানে প্রথমে এসেছে ব্যঞ্জনবর্ণ, পরে যোগ করা হয়েছে স্বরবর্ণ। পরবর্তী উদাহরণটি কষ্ট, এই শব্দটি গঠন হয়েছে ব্যঞ্জনবর্ণ যোগ স্বরবর্ণ, অর্থাৎ ক যোগ অ যোগ মূর্ধন্য স যোগ ট। তাহলে এখানে দেখো তোমরা যে প্রথমে ক হচ্ছে ব্যঞ্জনবর্ণ, তারপর স্বরবর্ণ, এরপর স্বরবর্ণ, দুঃখিত, এরপর ব্যঞ্জনবর্ণ, আবার ব্যঞ্জনবর্ণ। এভাবেই যে বলা হয়েছে লিখিত ভাষায় এই বলা স্বরবর্ণের পর স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণের পর ব্যঞ্জনবর্ণ অথবা স্বরবর্ণের পর ব্যঞ্জনবর্ণ বা ব্যঞ্জনবর্ণের পর স্বরবর্ণ যোগ করাকে বোঝায়। বানান শিখতে বা লিখতে গেলে অবশ্যই মনে রাখতে হবে যে পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী বানান লেখার নিয়ম বিশ্বের কোনো ভাষায় নেই। আমাদের ভাষার সব বর্ণ, সব ধ্বনি প্রতিনিধিত্ব করে না, এ কথাটুকু আমরা ধ্বনিতত্ত্ব অধ্যায় পড়তে গিয়ে জেনেছি। কিন্তু সব বর্ণই আমাদের লিখন পদ্ধতির আশ্রয়। আমাদের জানতে হবে কোথায় দীর্ঘ ই, দীর্ঘ উ, কোথায় দন্তন্য, মূর্ধন্য, কোথায় চন্দ্রবিন্দু, অনুস্বার, বিসর্গ, ইয়, উঁ এবং কোথায় তালব্যস্য, দন্তস্ব, মূর্ধন্যস্ব ইত্যাদি বসবে। এসবের ব্যবহার না জানলে বানান ভুল হবে। বানানের ধারণা, বাংলা বানান নিয়ে বিভ্রান্তির অন্ত নেই। এমন এক সময় ছিল যখন বাংলা বানানের নিয়মের প্রতি কারও আগ্রহ ছিল না। এ অবস্থায় ব্যক্তি নিজের মতো করে বানান ব্যবহার করত। 19 শতকের পূর্ব পর্যন্ত বানানের নিয়ম বলতে কিছুই ছিল না। তখন মোটামুটি সংস্কৃত ব্যাকরণের অনুশাসন অনুযায়ী বাংলা তৎসম শব্দের বানান নির্ধারিত হতো। বাংলা ভাষা হাজার বছরের পুরানো। বাংলা ভাষায় দীর্ঘকাল ধরে বানানের কোনো সুনির্ধারিত নিয়ম না থাকায় একই শব্দের একাধিক বানান চলে এসেছে। এতে বানানের ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয়। শুরু হয় বাংলা বানানে শৃঙ্খলা আনার চেষ্টা। বাংলা ভাষায় বিভিন্ন উৎস থেকে শব্দ এসেছে, যেমন সংস্কৃত, আরবি, ফার্সি, ইংরেজি ইত্যাদি। বাংলায় আগত শব্দগুলো এসব শব্দের মূল উচ্চারণ এবং বাংলা ভাষার ধ্বনি ব্যবস্থা অনুসারে সেগুলো লেখার প্রেরণা থেকেই উদ্ভাবিত হয় বাংলা বানানের নিয়ম। এক্ষেত্রে প্রথম প্রচেষ্টা গ্রহণ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। 1936 সালে প্রকাশিত হয় বাংলা শব্দের বানানের নিয়ম। পরবর্তীকালে বাংলা বানানকে শৃঙ্খলাবদ্ধ করতে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় উদ্যোগী হয়েছে।
শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের ৫৭ পৃষ্ঠায় দেখো অধ্যায় ৬ বানান ৬.১ বানানের ধারণা। এর আগে আমি আলোচনা করেছি। এখন তোমরা দেখো ৬.২ বানানের নিয়ম। অর্থাৎ এখানে বাংলা বানানের কিছু নিয়ম উদাহরণসহ দেওয়া হয়েছে। এই নিয়মগুলো তোমাদের শিখতে হবে। ১ নম্বর নিয়ম হচ্ছে বিদেশি শব্দের ইংরেজি, আরবি, ফার্সি ও অন্যান্য ভাষার শব্দ বানানে সবসময় রস্বই বা রস্বীকার হবে। যেমন উদাহরণ দেওয়া হয়েছে জাফরানি, মিশনারি, ফিরিস্তি, উর্দি, বনেদি প্রভৃতি। তাহলে এখানে আমরা প্রথম নিয়মটা জানলাম, বিদেশি শব্দের বানানে সবসময়ই রস্বীকার ব্যবহৃত হবে। ২ নং নিয়ম হচ্ছে বাংলা শব্দের বানানে সবসময় রস্বই বা রস্বীকার হবে। যেমন ঢুলি, হাঁড়ি, বাঁশি, চাঙারি প্রভৃতি। অর্থাৎ শিক্ষার্থীরা, এখানে যেই উদাহরণগুলো বা শব্দগুলো দেওয়া হয়েছে সেগুলো বাংলা শব্দ, অর্থাৎ আমাদের দেশি শব্দ। এই শব্দের বানানে সবসময়ই রস্বীকার ব্যবহৃত হবে। ৩ নং নিয়ম ভাষা ও জাতিবাচক শব্দের শেষে রস্বীকার হবে। যেমন বাঙালি, ইংরেজি, ইরানি, পুনজাবি অর্থাৎ পাঞ্জাবি, ইরাকি, পাকিস্তানি, জাপানি প্রভৃতি। অর্থাৎ এই নিয়মটিতে বোঝানো হচ্ছে যে কোনো ভাষা বা জাতি বোঝাতে সেই শব্দের রস্বীকার ব্যবহৃত হবে। শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ের ৫৮ পৃষ্ঠায় দেখো বানানের ৪ নং নিয়ম। নিয়মটি হচ্ছে ইংরেজি শব্দে এ উচ্চারণ যেখানে এ সেখানে এর জন্য এ, এস এর উচ্চারণ যেখানে দন্তমূলীয় দন্তস্ব সেখানে এস এর জন্য দন্তাস্ব, আর যেখানে তালবস্য এর জন্য এস এবং এসটি এর জন্য শয়ট হবে। যেমন উদাহরণ দেওয়া হয়েছে অ্যাডভোকেট, অ্যাটর্নি, বাস, সুগার, আর্টিস্ট, স্টেশন, স্টোর প্রভৃতি। আমাদের ৫ নং নিয়মটি হচ্ছে সংস্কৃত বা তৎসম শব্দে রয় এর পরে মূর্ধন্য হবে। যেমন চরণ, কারণ, রণ, মরণ, অনুসরণ প্রভৃতি। অর্থাৎ এই শব্দগুলোর বেলায় মূর্ধন্য অর্থাৎ বয়শূন্য রয়ের পরে মূর্ধন্য ব্যবহৃত হবে। ৬ নং নিয়ম বাংলা শব্দের বয়শূন্য রয়ের পরে দন্তান্ন হয়। বাংলা শব্দের বলতে এখানে দেশি শব্দগুলোকে বোঝানো হয়েছে। যেমন ধরন, তা ধরন শব্দের বয়শূন্য রয়ের পরে দন্তান্ন বসে। শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ে বাংলা বানানের ৬টি নিয়ম দেওয়া আছে। এই নিয়মগুলো অবশ্যই তোমরা সুন্দর করে শিখে ফেলবে। শিক্ষার্থীরা,
তোমাদের পাঠ্য বইয়ের বাইরেও কয়েকটি নিয়ম এখানে তুলে ধরা হয়েছে। এই নিয়মগুলো হচ্ছে বানানের কয়েকটি সাধারণ নিয়ম। নিয়মগুলো হচ্ছে তৎসম শব্দের বানানে রস্বই দীর্ঘই রস্ব উ দীর্ঘ উ থাকে, সেই ক্ষেত্রে রস্বীকার রস্যুকার হবে। যেমন উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে অটবি, আবির, উষা, তরুণী, শ্রেণী, সারণী, বিদেশী। এছাড়াও অতৎসম শব্দ অর্থাৎ অতৎসম শব্দ বলা হয়েছে তদ্ভব দেশি, বিদেশি ও মিশ্র শব্দগুলোকে। এই বানানে শুধু রস্বীকার রস্যুকার হবে। যেমন উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে বাদামি, আপিল, উর্দু, কেরানি, গিন্নি, হাজি, হিজড়ি, সবজি প্রভৃতি শব্দ। এছাড়াও রয়েছে আরও দুটি নিয়ম। কয়েকটি স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘিকার হবে। যেমন অভিনেত্রী, কল্যাণী, কিশোরী, জননী, দাসী, দেবী, নারী, মানবী, বুদ্ধিমতী, হৈমন্তী ইত্যাদি। দেখো এখানে সবগুলোই স্ত্রীবাচক শব্দ এবং এই স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘিকার ব্যবহৃত হয়েছে। সর্বশেষ নিয়মটি হচ্ছে বিশেষণবাচক আলি প্রত্যয় যুক্ত হয়ে রস্বীকার হবে। যেমন চৈতালি, পূবালি, মিতালি, মেয়েলি, রূপালি, সোনালি ইত্যাদি। এখানেও বিশেষণবাচক শব্দ যার শেষে আলি প্রত্যয় যুক্ত হয়েছে এবং সেই ক্ষেত্রে রস্বীকার ব্যবহৃত হয়েছে। শিক্ষার্থীরা এই বানান অধ্যায়ে সঙ্গে নত্যবিধান সত্যবিধানও যুক্ত থাকে। যেহেতু তোমাদের ষষ্ঠ শ্রেণীর বইয়ে বানানের এই কয়েকটি নিয়ম ছিল, তাই এই কয়েকটি নিয়মগুলোই আলোচনা করা হলো। তোমরা পরবর্তী শ্রেণীতে যখন উঠবে অর্থাৎ সপ্তম বা অষ্টম শ্রেণীতে, তখন বানানের বিস্তারিত নিয়ম তোমরা আরও জানতে পারবে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ, 3টি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। দেখো, প্রথমটি হচ্ছে বানান কি বা বানান বলতে কি বোঝায়। আজকের আলোচনায় আমি বানানের পরিচয় আলোচনা করেছি, সেখানেই তোমরা এই উত্তরটি পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলা বানানের ধারণা সম্পর্কে লেখো। বাংলা বানানের ধারণাও আলোচনা করা হয়েছে, সেখান থেকে তোমরা এই উত্তরটি লিখতে পারবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলা বানানের নিয়মগুলো উদাহরণ সহ লেখো। তোমাদের বাংলা ব্যাকরণ নির্মিতি বইয়ে যে 6টি নিয়ম দেওয়া আছে, সেই 6টি নিয়ম শিখলেই তোমাদের এই প্রশ্নের উত্তরটি তৈরি হয়ে যাবে। অর্থাৎ আমার প্রশ্নটি হচ্ছে বাংলা বানানের নিয়মগুলো উদাহরণ সহ লেখো। তোমাদের পাঠ্য বইয়ে 6টি নিয়ম দেওয়া আছে, সেই 6টি নিয়ম শিখলেই চলবে। শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আবার কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিয়মিত লেখাপড়া করো। আল্লাহ হাফেজ।